হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্ট, আজকে শুরু করছি এসএসসি জিডির ক্লাস, যেখানে আমরা প্রত্যেক দিন অধ্যায়ভিত্তিক মক টেস্টগুলো প্রোভাইড করি। আমাদের 25টা মক টেস্ট জিকে থেকে কমপ্লিট হয়েছে। আমরা আজকে 26তম মক টেস্ট কমপ্লিট করব। আজকে যে মক টেস্ট, সেখানে জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রির কোশ্চিন থাকছে। এখানে 20 কোশ্চিন থাকবে। তোমাদের জিকেতে 20 কোশ্চিন থাকবে, 20 × 2 অর্থাৎ 40 মার্কসের কোশ্চিন হবে তোমাদের জিকে থেকে। সো এই 40 মার্কস তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক দিনের মক টেস্টগুলো দেখবে, 40টা নম্বর তোমরা পেয়ে যাবে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যার অফলাইন এবং অনলাইন ব্রাঞ্চ রয়েছে বালুঘাট, তপন, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদাতে অফলাইন ক্লাস হয়। তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো। প্রত্যেকটা ব্রাঞ্চে রয়েছে আলাদা শিক্ষক প্রত্যেকটা বিষয়ের জন্য, পাশাপাশি স্টাডি মেটেরিয়ালস এবং প্রচুর নোটস। অনলাইন এবং অফলাইন ক্লাস একসঙ্গেই পেয়ে যাবে। অনলাইন ক্লাসের জন্য এবং অনলাইন নোটসের জন্য লিঙ্কে দেওয়া বিভিন্ন নাম্বারগুলো, ডেসক্রিপশন দেওয়া বিভিন্ন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো, যে কোনো নাম্বারে। পাশাপাশি আবাসিক এবং অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে। আবাসিকে থেকে মাঠে প্রস্তুতি এবং ক্লাসের সুবিধা রয়েছে ডে এবং নাইটে। চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই। কোন সাম্রাজ্যের শাসনকালে গান্ধার শিল্প বিকশিত হয়েছিল? গান্ধার শিল্প বিকশিত হয়েছিল কোন সাম্রাজ্যের শাসনকালে? গান্ধার শিল্পে দেখবে ইন্দো গ্রিক অবস্থান লক্ষ্য করা যায়। গান্ধার শিল্পের মধ্যে সহাবস্থান লক্ষ্য করা যায়। তো বলছে যে গান্ধার শিল্পের বিকাশ কোন আমলে হয়েছিল? সাতবাহন, কুষাণ, গুপ্ত নাকি মৌর্য? গান্ধার শিল্পের বিকাশ হয়েছিল কুষাণ যুগে। সঠিক উত্তর হবে কুষাণ যুগে গান্ধার শিল্পের বিকাশ হয়। পরেরটা দেখো, কোন সৌধের রং গোলাপি? হাওয়া মহল, মতিমহল, তাজমহল, মুমতাজ মহল। সৌধের রং গোলাপি। পিঙ্ক শহর জয়পুর সিটিতে রয়েছে হাওয়া মহল। তো হাওয়া মহল সৌধের রং হলো গোলাপি, এটা জয়পুরে রয়েছে। মুন্ডা বিদ্রোহে কে নেতৃত্ব দেন? মুন্ডা বিদ্রোহে নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশন বলছে বিরসা মুন্ডা, বাপট, সিধু, কোড়া মান্না। সঠিক উত্তর মুন্ডা বিদ্রোহে নেতৃত্ব দেন বিরসা মুন্ডা। তাকে ধারতি আবা বা ধারতি পিতা বলা হয়, বিরসা মুন্ডা। পরের প্রশ্ন বলছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছেন? ধর্মপাল, গোপাল, দেবপাল, শশাঙ্ক। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। গোপালের পুত্র ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। পরের প্রশ্ন দেখো, পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? 1784, 1781, 1773, 1758। পিটের ভারত শাসন আইন সেটা প্রণীত হয়েছিল 1784 সালে। সঠিক উত্তর হবে অপশন এ, 1784 সালে। পরের প্রশ্ন দেখো, ভারতের কোথায় বেশি তৈলবীজ উৎপন্ন হয়? তৈলবীজ সবচেয়ে বেশি চাষ হয় কোথায়? কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। ভারতের সবচেয়ে বেশি তৈলবীজ চাষ হয় মধ্যপ্রদেশে। সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। পাট উৎপাদনে কোন রাজ্য সবথেকে বেশি হয়? সবচেয়ে বেশি পাট উৎপাদন কোন রাজ্যে হয়? আসাম, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় পশ্চিমবঙ্গে। পাট উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয়, বাংলাদেশের স্থান প্রথম। তো পাট উৎপাদনে কোন রাজ্য সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গ। পরে দেখো, ভারতের সবথেকে বড় তৈল শোধনাগার কোথায় অবস্থিত? সবচেয়ে বড় তৈল শোধনাগার কয়ালিতে, ম্যাঙ্গালোরে, জামনগরে নাকি কোচিনে? ভারতের সবচেয়ে বড় তৈল শোধনাগার জামনগরে অবস্থিত। জামনগর কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। গুজরাটের জামনগরে ভারতের সবচেয়ে বড় তৈল শোধনাগার অবস্থিত। ভারতের সবচেয়ে প্রাচীন তৈল শোধনাগার এবং তৈলক্ষেত্র হলো ডিগবয়, আসামে রয়েছে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কয়লা উৎপাদন হয়? সবচেয়ে বেশি কয়লা উৎপাদন কোন রাজ্যে হয়? পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড। তোমাদের কাছে এটা খুবই ইজি একটা প্রশ্ন। তোমাদের কাছে এই প্রশ্নটা থাকলো, তোমরা এই প্রশ্নের উত্তর অবশ্যই করবে। আর তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারো এবং তোমাদের কত স্কোর হচ্ছে তা কমেন্টে অবশ্যই জানাতে পারো। সবচেয়ে ভালো স্কোর দাতাকে এবং সবচেয়ে বেশি কমেন্ট এবং অ্যাক্টিভ মেম্বারকে আমরা আমাদের ব্রাঞ্চের এবং নোটস এবং অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করব। তো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন হয়? এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে অবশ্যই লিখবে। পরে দেখো, ভারতে খনিজ তেল উৎপাদনে কোথায় বেশি হয়? ভারতে খনিজ তেল কোথায় বেশি উৎপন্ন? গুজরাট, আসাম, মহারাষ্ট্র, কর্ণাটক। সবচেয়ে বেশি খনিজ তেল উৎপন্ন হয় মহারাষ্ট্র রয়েছে বোম্বে হাই। পরের প্রশ্ন দেখো, কমিউনিস্ট ম্যানিফেস্টো কে রচনা করেন? কমিউনিস্ট ম্যানিফেস্টো কার্ল মার্কস, লেনিন,
মার্কস ও অ্যাঙ্গেলস, মাও সে তুং। দেখো কার্ল মার্কস লেখাটি শুরু করলেও অ্যাঙ্গেলস শেষ করেছিলেন, তাই কমিউনিস্ট ম্যানিফেস্টো অবশ্যই বলতে হবে মার্কস ও অ্যাঙ্গেলস। কার্ল মার্কস শুরু করেছিলেন এবং অ্যাঙ্গেলস কার্ল মার্কসের মৃত্যুর পরে কন্টিনিউ করেছিলেন। ভারতের কোন ভারতীয় রাজ্যের লোক চিত্রকলা হলো মধুবনী? মধুবনী কোন রাজ্যের লোকচিত্রকলা? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ু, বিহার। মধুবনী রয়েছে তামিলনাড়ুতে, সেটি করতে হবে তামিলনাড়ু। আনন্দবাদ উপন্যাসটি কে রচনা করেন? আনন্দবাদ উপন্যাসটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র। আনন্দবাদ উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই আনন্দবাদ থেকেই বন্দে মাতরম সঙ্গীতটি নেওয়া হয়েছে। আনন্দবাদ উপন্যাসটি সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে তৈরি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কে রচনা করেছিলেন? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত দুটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরেরটা দেখো, দ্য রেড শাড়ি বইটির লেখক কে ছিলেন? দ্য রেড শাড়ি বইটির লেখক সোনিয়া গান্ধী, মালালা ইউসুফজাই, জেভিয়ার মারো নাকি অরুন্ধতী রায়। দ্য রেড শাড়ি গ্রন্থটি ইন্দিরা গান্ধীকে নিয়ে লেখা, সোনিয়া গান্ধীকে নিয়ে লেখা। এটি রচনা করেছেন জেভিয়ার মারো। সঠিক উত্তর হবে জেভিয়ার মারো। এর মধ্যে কোনটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? দেখো সংবিধান বিধিবদ্ধ প্রতিষ্ঠান হয়, সংবিধান অবিধিবদ্ধ প্রতিষ্ঠান হয়। এর মধ্যে বলছে সাংবিধানিক প্রতিষ্ঠান হয়, অর্থাৎ সংবিধান অবিধিবদ্ধ প্রতিষ্ঠান এর মধ্যে কোনটি? স্টাফ সিলেকশন কমিশন, ফাইন্যান্স কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন নাকি ইলেকশন কমিশন। সাংবিধানিক প্রতিষ্ঠান নয় এর মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানের কত ধারায় লিপিবদ্ধ আছে? রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা 163 নম্বর ধারা, 164 নম্বর ধারা, 165, 166 নম্বর ধারায়। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা এটা 163 নং ধারাতে বর্ণিত রয়েছে। 163, এটা 161তেও হতে পারে। আচ্ছা, 163 নম্বর ধারাতে বর্ণিত হয়েছে। হাইকোর্টের ক্ষমতাকে সাধারণভাবে কয়টি এলাকায় বিভক্ত করা হয়? হাইকোর্টের ক্ষমতা কয়টি এলাকা? 2টি, 3টি, 4টি, 5টি। হাইকোর্টের ক্ষমতা এলাকা হলো 2টি। সঠিক উত্তর হবে 2টি, লেখুজারির এলাকা এবং আপিল এলাকা। মোট কতজন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়? অর্থ কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 3 জন, 4 জন, 5 জন, 6 জন। অর্থ কমিশন গঠিত হয় 3 জন সদস্য নিয়ে। সঠিক উত্তর হবে 3 জন, অপশন এ। আজকে শেষ প্রশ্ন, সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি কি অবাধ? মৌলিক অধিকারগুলো অবাধ নয়। ভারতে বসবাসকারী সকল মানুষের সমানভাবে মৌলিক অধিকার ভোগ করতে পারে, উপরে কোনোটি নয়। তো প্রশ্নগুলো দেখো, মৌলিক অধিকারগুলো অবাধ নয়। উত্তর হবে মৌলিক অধিকারগুলো অবাধ নয়। কেন? দেখো মৌলিক অধিকারগুলো ভারতের সংবিধানের সমস্ত নাগরিক, ভারতে বসবাসকারী সমস্ত নাগরিক ভোগ করতে পারে না, সমস্ত অধিকারগুলো ভোগ করতে পারে না। সেক্ষেত্রে ভারতের জনগণ, যারা নাগরিক আর জনগণের মধ্যে পার্থক্য রয়েছে। যারা সিটিজেন অর্থাৎ ভারতের নাগরিকত্ব নিয়েছে তারা নাগরিকত্ব, আর যারা হচ্ছে ভারতে বসবাসকারী জনগণ, সমস্ত জনগণই ভোগ করতে পারে না। সো অধিকারগুলো অবাধ নয়, নিরঙ্কুশ। তো মৌলিক অধিকারগুলো অবাধ নয়। এই ছিল আজকের এসএসসি জিডির ক্লাসটা। তোমাদের প্রত্যেকদিন 20টা করে প্রশ্ন দেওয়া হয়, 10 থেকে 15 মিনিটের ভিডিও। তোমরা হচ্ছে প্রত্যেকে ভিডিওসগুলো দেখবে, সকালবেলা উঠেই ভিডিওগুলো দেখে নিবে, দুপুর 1টার দিকে ভিডিওগুলো থাকছে, বা প্রথম সেশনেই ভিডিওগুলো দেখে নিবে। তাহলে তোমাদের প্রস্তুতিটা অনেকটা এগিয়ে যাবে। আর আমি বলেই রাখছি, তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। সো দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সকলকে।